আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আহ, আশা করছি যে আমার গত টিউটোরিয়ালটি আপনারা প্র্যাকটিস করেছেন এবং উপকৃত হয়েছেন। আজকের সেশনে আমি আবারও হাজির হয়েছি আপনাদেরকে তার ধারাবাহিকতার টিউটোরিয়াল উপহার দেওয়ার জন্য। আজকে আমরা হোম মেনুর সর্বশেষ দুইটা টুল বক্স, একটা হলো স্টাইল টুল বক্স আর একটা হলো এডিটিং টুল বক্স, এই দুইটা টুল বক্সের টুলস সমূহ নিয়ে আমরা আলোচনা করব এবং এখানে সরাসরি প্র্যাকটিক্যালি কাজগুলো দেখব, দ্যাটস মিন ডেমো করে দেখাবো। তো চলেন আমরা চলে যাই কাজে। তো এখানে প্রথমেই স্টাইল টুল বক্সের মধ্যে দেখেন অনেকগুলো টুলস আছে এবং এই টুলসগুলোর আলাদা আলাদা নাম আছে। আসলে হোম টুল বক্সের একটা বৃহৎ অংশ জুড়ে এই টুল বক্সটা বিদ্যমান, কিন্তু আমরা আসলে এটার খুব একটা ব্যবহার সচরাচর দেখি না। তবে আপনি যদি ভালো মানের কম্পিউটার অপারেশন করতে চান, অথবা ট্রেনার হতে চান, অথবা ভালোভাবে দক্ষ হতে চান, তাহলে আপনাদের এই কাজগুলো করা উচিত। তো আমি শুরু করি। প্রথমেই হলো স্টাইল। তো স্টাইল টুলবক্সের স্টাইল সমূহ দেখার জন্য আমি একটা নিউ ফাইল ওপেন করছি। নিউ ফাইল ওপেন করে আমি কিছু টেক্সট এখানে নিয়ে আসছি। গত সেশনে আমি টেক্সট কিভাবে আনতে হয় সেটা দেখিয়েছিলাম, আশা করি সেটা আপনারা রপ্ত করেছেন। এখন আমি সেইভাবেই আবার কিছু টেক্সট নিয়ে আসছি, যেটাতে আমি স্টাইল টুলবক্সের টুলসমূহের ব্যবহার দেখাবো। তো ইকুয়াল টু RAND র্যান্ড ফার্স্ট ব্র্যাকেট ধরেন আমি 3টা প্যারা নিব, কমা প্রত্যেকটা প্যারার 2টা করে লাইন থাকবে। এই আমার কাছে 3টা প্যারা আসলো। এই প্যারাগুলোর মধ্যেই আমি মূলত স্টাইলগুলোর ইমপ্লিমেন্টেশনটা দেখাচ্ছি। তো বাই ডিফল্ট যে টেক্সটগুলো আসলো এটা একটা স্টাইলের অধীনে আসলো। যে স্টাইলটা দেখাচ্ছে এখানে দেখেন, এই যে অনেকগুলো টাইলস আছে, তার মধ্যে স্টাইল আছে, সরি, তার মধ্যে একটা স্টাইল হলো যেটার নাম হলো নর্মাল। এটা হলো নর্মাল পজিশনে আছে, অর্থাৎ এই স্টাইলটা এরকমই দেখাবে। আমি যদি এটা চেঞ্জ করতে চাই তাহলে এটা সিলেক্ট করে, ধরেন আমি প্রথম প্যারাটা সিলেক্ট করে এইটাতে ক্লিক করলাম। এটার নাম হলো নো স্পেসিং স্টাইল। দেখেন আমি যখন এখানে মাউস নিয়ে এসেছি তখনই কিন্তু আমার লেখার অবস্থানটা একটু চেঞ্জ হলো। যেমন নর্মালে আসলে যে প্যারার শেষে যে অপশনটা ছিল বা একটু গ্যাপ ছিল, সেইটা কিন্তু আমি যখন নো স্পেসিং টুলে চলে আসলাম তখন ওটা চলে গেল। আসলে অ্যাকচুয়ালি আমরা এটা এভাবে করতে পারি, আবার ম্যানুয়ালিও আমরা লাইন স্পেসের মাধ্যমে প্যারার পরে যে স্পেসটা সেটা আমরা কমাতে বা বাড়াতে পারি, কিন্তু এখানে রেডিমেড করে এই স্টাইলটা করা আছে। আবার দেখেন আরেকটা আছে হেডিং। হেডিং নামে 2টা স্টাইল আছে এখানে, একটা হলো এরকম, একটা হলো এরকম। এখানে হেডিংয়ের মধ্যে লেখার কালার একটু আলাদা, লেখাগুলোর সাইজ একটু আলাদা মনে হলেও কিন্তু আসলে তা না। এইটাতে দেখেন, এইটা হচ্ছে স্টাইলটা যখন আমি ইমপ্লিমেন্ট করে ফেললাম তখন দেখেন এখানে ক্যালিবেরি লাইট আর 16 ফন্ট সাইজ দিয়ে এবং কালারটা এরকম কালার দিয়ে এটাকে একটা স্টাইল বানানো হয়েছে। এইভাবে আমরা যদি এই স্টাইল টুলবক্সটার এই জায়গাটায় ক্লিক করি তাহলে এখানে যতগুলো স্টাইল আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এইভাবে এই স্টাইলগুলো 14 15 16 এভাবে আছে। আবার আপনি এখানে ইচ্ছা করলে স্টাইল ক্রিয়েট করে এখানে অ্যাড করে রাখতে পারেন, ক্লিয়ার ফরম্যাটিংও করতে পারেন, আবার অ্যাপ্লাই স্টাইলও করতে পারেন। যাই হোক, আমি যে কোনো একটা স্টাইল এখানে ধরেন যে এটার নাম টাইটেল স্টাইল, এটার নাম হেডিং টু স্টাইল, এটার নাম সাবটাইটেল স্টাইল, এটার নাম সাবটাইটেল এমফাসিস স্টাইল। এখন ধরেন যে
আপনি এমন একটা ডেমোর সম্মুখীন হলেন যেখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আপনার প্যারার একটা স্পেসিফিক একটা প্যারা অথবা একটা লাইন অথবা একটা ওয়ার্ডকে বলা হচ্ছে যে আপনি এখানে স্টাইল অ্যাপ্লাই করবেন হলো সাবটাইটেল এমফাসিস। তো আপনি যদি কখনোই এটার শরণাপন্ন না হন বা প্র্যাকটিস না করেন তাহলে তো ওই সময় ওই কাজটা আপনি অ্যাপ্লাই করতে নাও করতে পারেন। দ্যাটস মিন ওখানে আপনার দক্ষতার ঘাটতি প্রতীয়মান হবে। তো এভাবে আমি স্টাইলের ব্যবহারটা আপনাকে দেখালাম। স্টাইলের এটার পরে আমার সেকেন্ড এটা হচ্ছে হলো ফাইন্ড। ফাইন্ডটা যদি আমরা দেখতে চাই, যেটা এডিটিং টুলবক্সের মধ্যে যে তিনটা টুলস আছে, একটার নাম ফাইন্ড, একটা নাম রিপ্লেস, একটা নাম সিলেক্ট, তার মধ্যে ফাইন্ড টুলবক্সটা আছে। আচ্ছা, ফাইন্ড টুলবক্সটাতে গেলে আমাদের একটু বেশি লেখা লিখলে ভালো হবে, যেমন ইকুয়াল টু আর এ এন ডি র্যান্ড ফার্স্ট ব্র্যাকেট, আমি এখানে 4টা প্যারা নিলাম, প্রত্যেকটা 5 লাইনের করে নিয়ে এন্টার দিলাম। দেখেন আমার এই টেক্সটটার মধ্যে একটা স্পেসিফিক ওয়ার্ডকে আমি খুঁজছি যেটা কতবার ব্যবহার করা আছে। এই জাতীয় যদি রিকোয়ারমেন্ট বা এই জাতীয় যদি প্রয়োজন আপনার মনে হয়, তাহলে কিন্তু আপনি এই ফাইন্ডে গিয়ে এইখানে টাইপ করতে পারেন। ধরেন যে আমি ভিডিও টাইপ করলাম, VIDEO। দেখেন এই টেক্সটগুলোর মধ্যে 8টা ফাইন্ড আছে, এই যে এখানে দেখাচ্ছে 8টা। কোন কোন জায়গায় আছে বোল্ড করে দেখিয়ে দিচ্ছে, এবং আমার পেজের মধ্যে সেই ভিডিওগুলোকে আবার হাইলাইট করে দেখানো হচ্ছে। এখানে আপনি যদি গোনেন 1 2 3 4 5 6 7 8, আপনি শিওর যে আপনার এই টেক্সটগুলোর মধ্যে 8টার বেশি ভিডিও নাই। তো এটা আপনার কাজে লাগবে। ধরেন যে আপনার 20 15 25 পেজের একটা ডকুমেন্টসের মধ্যে এরকম যদি হয় যে ডকুমেন্টসটা আপনি ক্রিয়েট করেছেন, একজন ব্যক্তিকে নিয়ে বর্ণনা করা হয়েছে, কেস স্টাডি হতে পারে বা কোনো নথিগত কারো ডিসক্রিপশন হতে পারে, এই জাতীয় টেক্সটের মধ্যে যে আপনি নাম লিখেছিলেন আব্দুর রহিম, এখন পরবর্তীতে আপনার ওই নামগুলো আব্দুর রহমান হবে। তো সেই ক্ষেত্রে আপনি এইভাবে ফাইন্ড করে দেখতে পারেন যে আব্দুর রহিম কতবার লেখা আছে, এটা দেখার জন্য। এটা হলো শুধু ফাইন্ড। এবার ধরেন আমি এটা কেটে দিলাম, নেভিগেশন এই টুল ইন্টারফেসটাও কেটে দিলাম। এবার দেখেন দ্বিতীয় টুলসটা হলো রিপ্লেস। আমি যদি রিপ্লেসে ক্লিক করি, তাহলে দেখেন রিপ্লেস এই ইন্টারফেসের মধ্যে ফাইন্ড হোয়াট নামে একটা অপশন আছে, আবার রিপ্লেস উইথ একটা অপশন আছে। আবার এখানে রিপ্লেস টুলসে যখন ক্লিক করলাম, এখানে আবার ফাইন্ডও কিন্তু চলে এসেছে, আবার রিপ্লেস ট্যাবটাও আসছে। তো এখানে আমি ভিডিও খুঁজছি, যেটা আমরা 8বার পাইলাম। আর রিপ্লেস উইথ এই ভিডিওকে যদি কথার কথা আমি AUDIO অডিও লিখে আমি যদি রিপ্লেস অল দেই, তাহলে দেখবেন 8 রিপ্লেসমেন্ট। ওই যে আমরা আগে বললাম যে 8টা ভিডিও ওয়ার্ড আছে এখানে, সেই 8টা ভিডিওকে কিন্তু এখন সে ভিডিওকে রিপ্লেস করে অডিও বসিয়ে দিয়েছে। আমি যে ওকে চাপ দেই, তাহলে দেখবেন আমার এই লেখার মধ্যে আর ভিডিও শব্দের কোনো অস্তিত্ব নাই। যে জায়গাগুলো 8 জায়গায় ভিডিও ছিল সেগুলো অডিও হয়েছে। চলেন আমরা আবার ফাইন্ডে গিয়ে ভিডিও শব্দটা খুঁজি। দেখেন নো ম্যাচ, তার মানে এখানে আর কোনো ভিডিও ওয়ার্ডটি নেই। আমরা যদি এখন এখানে AUDIO লিখি, তাহলে দেখেন ওই যে 8টা ওই অডিও শব্দটাই এখানে দেখাচ্ছে। তাহলে এভাবে আমরা ফাইন্ড এবং রিপ্লেস ব্যবহার করে খুব সহজেই আমাদের টেক্সটের মধ্যে আমরা আমাদের নির্দিষ্ট কাঙ্ক্ষিত ওয়ার্ডটিকে শনাক্ত করতে পারি এবং রিপ্লেস করতে পারি। আচ্ছা, এরপরে আছে সিলেক্ট যে টুলটা। এই টুলটার ব্যবহার সাধারণত আমরা টুল বক্সের মাধ্যমে করি না, সচরাচর করি না, এবং করারও আসলে অ্যাকচুয়ালি প্রয়োজনও নাই। কারণ আমরা সিলেক্ট করি মাউস দিয়ে এইভাবে। যদি একটা ওয়ার্ড সিলেক্ট করি, এটা আমি আমার আগের টিউটোরিয়াল দেখেছি সিলেকশনের ব্যাপারটা, যে কিভাবে সিলেক্ট করতে হবে মাল্টিপল ওয়ার্ড একাধারে, তারপরে একটা লাইন, তারপরে এইভাবে চাপ দিয়ে এইভাবে একাধিক প্যারা, অথবা মাউসকে এভাবে ড্র্যাগ করে একাধিক যতটুকু প্রয়োজন পড়ে, এইভাবে এই সিলেকশনের কাজগুলো এখানে হয়ে থাকে। তারপরেও আমি যদি এখানে বলি, দেখেন
এই সিলেক্ট টুলবক্সের আন্ডারে সিলেক্ট অল, সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট অল টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং, নো ডাটা, সিলেকশন প্যান। তো আমরা সিলেক্ট অল দিলে দেখেন আমার এইখানে যা লেখা আছে, এই পেজ 1 পেজ 2 পেজ 3 পেজ যা লেখা থাকবে সব সিলেক্ট হয়ে যাবে যদি আমরা এই টুলের অধীনে করি। বাইরে ক্লিক করলে আনসিলেক্ট হলো। এবার যদি আমি সিলেক্ট অবজেক্টে যাই তাহলে দেখেন আমি যদি এইখানে একটা ক্লিক করি তাহলে দেখেন কিছুই হচ্ছে না, ওইরকমভাবে সিলেক্ট হচ্ছে না। সিলেক্ট অবজেক্ট যেহেতু এখানে নাই সেই জন্য হচ্ছে না। যদি আমাদের এখানে অবজেক্ট থাকতো, যেমন মনে করেন যে আমি এখানে আবার চাই, গিয়ে এখানে একটা ক্লিক করে বেরিয়ে চলে আসলাম, স্বাভাবিক করলাম। এবার এখানে আমি একটা অবজেক্ট কাকে বলে, অবজেক্ট হলো কোনো একটা পিকচার বা কোনো একটা শেপ। ধরেন আমি একটা শেপ নিয়ে আসি, এখানে একটা শেপ নিয়ে আসলাম। এবার আমি এই নর্মাল অবস্থানে থাকলাম থেকে এবার যদি সিলেক্টে গিয়ে আমি অবজেক্টে যাই এবং এটাতে ক্লিক করি তাহলে দেখেন আমার অবজেক্টটা সিলেক্ট হলো। অনেকটা হাস্যকর এটা যে এই সিলেক্ট টুল বক্সের মাধ্যমে অবজেক্ট সিলেক্ট করা। আমরা নর্মালি আবার ওখানে যাই, দেখেন বাইরে ক্লিক করলে কিন্তু আনসিলেক্ট হচ্ছে না। তাহলে কি করতে হবে, আনসিলেক্ট করার জন্য এখানে আবার এখানে গিয়ে এই জায়গায় ক্লিক করলে এবং বাইরে ক্লিক করলে আনসিলেক্ট হবে। অনেকটা প্যারাদায়ক, যেটা কিনা আমরা এখানে এক ক্লিক করলে সিলেক্ট করতে পারছি, সেখানে টুলসে যাওয়ার কোনো প্রয়োজন নেই, যদিও এখানে অপশন রাখা হয়েছে। আচ্ছা, আমি অবজেক্টটি ডিলিট করে দেই, আবার সিলেক্টে গেলাম, গিয়ে দেখেন সিলেক্ট অল টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং, নো ডাটা, এরকম একটা কথা আছে। এখানে অনেকটা সিলেক্ট অলের মতোই দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আর এই যে সিলেকশন প্যান, এখানে যে একটা সিলেকশন প্যান আসে, এটা হলো শো অল, হাইড অল। আসলে যদি আমি এখানে এইভাবে ক্লিক করে এই সিলেক্ট, ধরেন যে আমি এইটুক সিলেক্ট করলাম, আবার কন্ট্রোল ধরে এইটুক সিলেক্ট করলাম, এখন দেখেন শো অল করা আছে, এটা শো অল হচ্ছে। হাইড অল যদি করি তাহলে ওইখানে কিছুই হচ্ছে না। অ্যাকচুয়ালি আসলে সিলেকশন প্যান দিয়ে এখানে আমরা তেমন কিছুই বুঝাইতে পারছি না। তারপরেও এখানে একটা ড্রপডাউন আছে, যেন মুভ সাইজ ক্লোজ, যদি ক্লোজ করি তাহলে দেখেন ওটা চলে গেল। তাহলে আমরা সিলেক্ট টুলটাকে আসলে ওয়ার্ডের ক্ষেত্রে ওইভাবে আমরা আমাদের ব্যবহারের প্রয়োজন, আমাদের কম্পিউটার অপারেশনের জগতে তেমনটি নাই। আচ্ছা, এবার আমরা এই স্টাইল ফাইন্ড রিপ্লেস হওয়ার পর আমরা দেখেন এবারের অপশনটা হচ্ছে রিবন ডিসপ্লে অপশন। রিবন ডিসপ্লে অপশনে যদি যাই আমরা, তাহলে সেটা আমরা পাবো হলো এই যে এই জায়গাটায় আমার ওই টাইটেল বারের এই পাশে রিবন ডিসপ্লে অপশন। এর কাজ কি? এর কাজ হচ্ছে আমরা দেখেন এখানে ক্লিক করলে একটা দুইটা তিনটা অপশন আসতেছে। প্রথম অপশনটা হচ্ছে অটো হাইট রিবন। আমি যদি এখানে একটা ক্লিক করি, দেখেন উপরে আমার মেনু বার ছিল আর টুলবার ছিল। মেনু বার এবং টুলবার দুইটা আমার এখানে নাই। আমার ট্রেনিং সেশনে, আমার ল্যাবে আমি অনেক সময় অনেককে কাজ করতে দেখি যে তার পিসিতে ওয়ার্ডের ইন্টারফেসটা এইভাবে আছে, কিন্তু সে এইভাবেই কাজ করছে। সে জানেই না যে আমার এখানের এই ইন্টারফেসের উপরে টাইটেল বার বা মেনু বার গেল কোথায়, বা কোথায় গেল বা আনবো কিভাবে, এটা ওনারা জানে না বা কনসাস না। সেই ক্ষেত্রে কিন্তু উনি এই কাজটা সহজে করতে পারে। দেখেন এই অবস্থায় এখানেও কিন্তু রিবন টুলের এয়ারটা দেখাচ্ছে। আমি ক্লিক করে আমি যদি শো ট্যাবস অ্যান্ড কমান্ড করে দেই তাহলে আবার এটা আমার পুরাটা এই অংশটা দেখাচ্ছে, যে আমার টাইটেল বার, মেনু বার, টুল বার পুরাটা দেখাচ্ছে। তাহলে এইখানে আবার গিয়ে যদি আমি এইটা ক্লিক করি শো ট্যাবস, তাহলে আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে কি হলো, আমার টাইটেল বার থাকলো, আমার মেনু বার থাকলো, বাট আমার টুল বারটা কিন্তু হাইড হলো। যদি এরকম আমার টুল বক্সটা এখানে দেখাতে না চাই, শুধু মেনু বারটা দেখাতে চাই, এরকম যদি হয় তাহলে অনেকের এরকম থাকে। অনেকেই কম্পিউটার ব্যবহার করছে বা ওয়ার্ডে কাজ করছে, কিন্তু তার উপরের অংশটা এই অবস্থায় দেখাচ্ছে, কিন্তু সে এটাকে হ্যান্ডেল করতে পারছে না ভালোভাবে স্মার্টলি। তখন কিন্তু সেই এই রিবনে গিয়ে এই শো ট্যাবস অ্যান্ড কমান্ড এইভাবে দেখে এটাই সাধারণত নর্মাল অবস্থায় থাকা উচিত। বিশেষ কোনো নির্দেশনা বা প্রয়োজন না থাকলে এই অবস্থায় থাকবে। আর যদি কোনো নির্দেশনা থাকে যে আপনার ওয়ার্ডের টুল বার যেটা আছে এটাকে চোখের সামনে না রাখার এরকম নির্দেশনা থাকে, তাহলে কিন্তু আপনি এখানে গিয়ে সেটাকে আপনি এভাবে করে দিতে পারেন। আর যদি বলা হয় যে না একদম অটো হাইট করেন, আপনার ওয়ার্ড ফাইলের ইয়াটা অটো হাইট করেন,
অপশনগুলো অটো হাইড করেন। তো সেই ক্ষেত্রে এটা বলা হলো, কিন্তু আপনি এটার ব্যবহার কখনো করেননি, সেই জন্য এখানে আপনি আসলে ব্যর্থই হবেন যদি আপনি এই বিষয়ে কনসাস না থাকেন। তো আমি এটা আবার শো আর ট্যাপস করে দিলাম। এইটা বলেই আমাদের আসলে মূলত প্রায় এই হোম মেনুর সকল টুলগুলোর বিস্তারিত বর্ণনা এবং সাথে সাথে ডেমো আমরা দেখাতে সমর্থ হইলাম। আরেকটি বিষয় আছে যেটা এখানে বলা হয়েছে স্ক্রলিং। স্ক্রলিংয়ের জায়গাটা যদি আপনাকে দেখাই, দেখেন বাম পাশে উপর থেকে নিচে একটা স্ক্রল আছে, এটা দুইভাবে নেওয়া যায়। এই বারটাতে ধরে মাউস ড্র্যাগ করলে আমরা এই স্ক্রলিংটা করতে পারি। ধরেন যে আমি স্ক্রলিংটা একদম নিচে রাখলাম, ডাউনে রাখলাম, রেখে যদি আমি এইখানেও ক্লিক করি আস্তে আস্তে, তাহলে সে আস্তে আস্তে উপরে যাচ্ছে, এটা যাচ্ছে উপরে গেল। আবার যদি এরকম থাকে তাহলে নিচে আসলো। আরেকটা বিষয় খেয়াল করেন যে এই স্ক্রলিং বারটা অনেকটা বড় দেখাচ্ছে না? এটা অনেকটা ছোট হবে না বড় হবে, এটা ডিপেন্ড করবে আপনার পেজের কন্টেন্টের উপর। এখানে কতগুলো পেজ আছে, পেজের মধ্যে লেখা আছে। যদি মনে করেন এখানে আরও অনেকগুলো পেজ থাকে, ধরেন আমি এখানে আরও কিছু পেজ নিচ্ছি, ব্রেক পেজ করে, দেখেন আমার স্ক্রল বারটা এখন কত ছোট হলো। অর্থাৎ সে 6 পেজ থেকে এভাবে স্ক্রলিং করে 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 1 নম্বর পেজে যাবে। আবার যদি আমি ওই পেজগুলো কমিয়ে ফেলি, তাহলে আমার স্ক্রলটা কিন্তু আবার আস্তে আস্তে বাড়তে থাকবে। ঠিক আছে? এবং এমন একটা সময় আসবে যে স্ক্রলটা হয়তো আপনার এখানে নাও থাকতে পারে, এটা 100% থাকবে, এই যে মিনিমাম এতটুকু থাকবে। তো এটা হলো স্ক্রলিং। স্ক্রলিং এর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনি যদি আপনার মাউসের চাকার উপরে একটা ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার এইটা এখন চাকা এভাবে ঘোরান, স্ক্রল হচ্ছে, বা চাকা ধরে এভাবে এই যে চাকাটা চাপ দিয়ে ধরে আপনি যদি পেজের মধ্যে উপর নিচে নেন, তাহলেও কিন্তু সে স্ক্রলিং হচ্ছে। তো স্ক্রলিং এর বিষয়টা আপনি বিস্তারিত জানলেন। আশা করি যে এই অবস্থা থেকে আমরা নর্মালে যাব, একটু ক্লিক করলে নর্মাল হয়ে যাবে। তো আশা করছি যে আজকে সেশনটাতে আপনারা আমরা হোম মেনুর টুলগুলো শেষ করলাম। আমরা পরের কোনো সেশনে আবার ইনসার্ট মেনু শুরু করব। আমাদের সাথে থাকবেন। আমাকে সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আমার কাজে আমাকে উৎসাহ দিবেন। আমি চেষ্টা করব আরও সুন্দর সুন্দর এরকম টিউটোরিয়াল তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালাম।